তুমি কি কখনো লক্ষ্য করেছো, তুমি নতুন বছরে জিমে জয়েন করলে 5 দিন যাওয়ার পরে তোমার আর যাওয়া হয় না। বা একটা নতুন বই কিনলে পড়বে বলে, কিন্তু 30 পাতা পড়ার পর বইটা তোমার টেবিলে পড়ে রইলো, আর কিছুদিন পরে তোমার বুক শেলফে উঠে গেল। বা তুমি ইউটিউব চ্যানেল খুললে তোমার নলেজ শেয়ার করবে, সেখানে তুমি ভিডিও ফেলবে, জাস্ট 2 থেকে 3টে ভিডিও তুমি সেখানে ফেললে, তারপর তোমার মোটিভেশন কোথায় যেন হারিয়ে গেল। অথবা তুমি ঠিক করলে কাল থেকে তুমি সকাল 5টার সময় ঘুম থেকে উঠবে, 2 দিন উঠলে, 3 দিন উঠলে, 4 দিনের মাথায় গিয়ে তোমার যখনই অ্যালার্ম বাজলো তোমার মনে হলো আজকে একটু চিল মারা যাক, অ্যালার্মটা বন্ধ করলে ঘুমিয়ে পড়লে, আরে সেম সিনারিও। তার পরের দিন থেকে তুমি আর কন্টিনিউ করতে পারলে না। এখন প্রশ্ন হলো, তুমি কি লেজি? তোমার মধ্যে কি উইল পাওয়ার কম আছে? তোমার মধ্যে কি মোটিভেশন কম আছে? না তোমার ব্রেন তোমার বিরুদ্ধে কাজ করছে? আজকের এই ভিডিওটিতে আমি তোমাকে এমন কিছু সায়েন্টিফিক ফ্যাক্ট বলবো যেগুলি জানার পর তুমি এটাই বুঝবে কনসিস্টেন্সি কোনো ক্যারেক্টার ট্রেট নয়, এটা একটা সায়েন্স। আর এই ভিডিওটি শেষে আমি তোমাকে এমন 5টা টেকনিক শেয়ার করব যেগুলি দিয়ে তুমি হয়ে উঠতে পারো একজন কনসিস্টেন্ট পারসন। তাই ভিডিওটি তুমি স্কিপ না করে একদম শেষ পর্যন্ত দেখো। আমরা সবাই যেটা মনে করি সাকসেস পাওয়ার জন্য সবথেকে যেটা গুরুত্বপূর্ণ সেটা হলো মোটিভেশন, কিন্তু সত্যি হলো ঠিক তার উল্টোটা। মোটিভেশন হলো তোমার অন্য অন্য ইমোশনের মতো, কখনো আসবে কখনো চলে যাবে। যেমন তোমার জীবনে তোমার সুখ দুঃখ কখনো আসে কখনো যায়, মোটিভেশন ঠিক এরকম, তোমার জীবনে কখনো আসবে আবার কখন চলে যাবে। আজ হয়তো তোমার মধ্যে কিছু একটা করার জন্য অনেক এনার্জি আছে, কাল হয়তো তোমার মধ্যে নেই। যদি সাকসেস শুধুমাত্র মোটিভেশনের উপর নির্ভর করতো তাহলে হয়তো আজকের এই পৃথিবীতে খুব একজন তাদের লক্ষ্য অর্জন করতে পারতো না। বাস্তবে সাকসেসফুল ব্যক্তি আর সাধারণ মানুষের মধ্যে সবথেকে যে মূল পার্থক্য সেটা হলো সাকসেসফুল ব্যক্তিরা ওরা মোটিভেশনের উপর ডিপেন্ড করে না, এমন একটা সিস্টেম তৈরি করে যে তাদেরকে কনসিস্টেন্সি রাখতে বাধ্য করে। আর এখানেই আমরা অ্যাকচুয়াল বেশিরভাগ মানুষরা যে ভুলটা করি, আমরা গোল সেট করি, আমরা গোল বানাই, কিন্তু কোনো সিস্টেম কিন্তু তৈরি করি না। একটা উদাহরণ দিয়ে ব্যাপারটা বোঝাই। ধরো দুজন ব্যক্তি, তারা একটা সেম গোল সেট করলো। তারা এই গোল সেট করলো যে তারা 1 বছরের মধ্যে তারা 20টা বই পড়ে শেষ করবে। যেখানে প্রথম ব্যক্তি সে তার গোলটা লিখে রাখলো এবং দ্বিতীয় ব্যক্তি প্রতিদিন রাতে ঘুমানোর আগে সে 15 থেকে 20 মিনিট করে বই পড়বে। এমন একটা সিস্টেম সে তৈরি করলো। এখন তুমি বলো 1 বছর পর কার সাকসেস হওয়ার সম্ভাবনাটা সব থেকে বেশি? অবশ্যই দ্বিতীয়জন, কারণ গোল তোমাকে একটা ডাইরেকশন দেবে, কিন্তু তোমার যে সিস্টেম তোমাকে একটা মোমেন্টাম দেবে, তোমাকে একটা মুভমেন্ট দেবে। জাস্ট 15 থেকে 20 মিনিট প্রত্যেক দিন পড়া, এই যে সিস্টেম থেকে তুমি 1 বছরে 15 থেকে 20টা বই পড়তে পারো। এখন প্রশ্ন হলো, এই ছোট্ট কাজ যদি এতটা পাওয়ারফুল হয় তার সত্ত্বেও আমরা কেন রোজ এটা করতে পারি না? কেন প্রথম কিছুদিন সব ভালো চলে তারপরে আবার আগের মতো হয়ে যায়? এর উত্তর লুকিয়ে আছে আমাদের ব্রেনের ভিতরে থাকা একটা কেমিক্যাল, যার নাম হলো ডোপামিন। বেশিরভাগ মানুষ এটাই মনে করে ডোপামিন মানেই হ্যাপিনেস, কিন্তু এটা অ্যাকচুয়াল পুরোটা সত্যি নয়। ডোপামিন আসলে তোমাকে হ্যাপি করে না, তোমাকে রিপিট করতে বাধ্য করায়। এই ডোপামিন ঠিক করে যে আগামীকাল তুমি ওই কাজটা আবার করবে না মাঝপথে ছেড়ে দেবে। দেখো, তোমার ব্রেনের কিন্তু একটাই কাজ, তোমাকে সবসময় সেফ জোনে রাখা, কমফোর্ট জোনের মধ্যে রাখা, যতটা সম্ভব কম এনার্জি খরচ করা। তাই যখনই তুমি কোনো কঠিন কাজ করো, এক্সারসাইজ করা, বই পড়া, তোমার ব্রেন এটাই বলে এটা অনেক এনার্জি নেবে, এটা পরে করা যাবে। আর ঠিক তখনই তোমাকে একটা খুব সহজে আনন্দ পাওয়া যায় এমন কাজের দিকে তোমাকে ঠেলে দেবে। যেমন ইনস্টাগ্রামে স্ক্রল করা, ফেসবুক খুলে দেখা, ইউটিউবে শর্টস দেখা। তোমার ব্রেন বলে জাস্ট 5 মিনিট করো, তারপরে তুমি আবার তোমার কাছে ফিরে আসবে। কিন্তু এই 5 মিনিট কখন যে 25 মিনিট তারপর 50 মিনিট হয়ে যায় সেটা কিন্তু তুমি টের পাও না। দেখো, মজার বিষয় হলো সবাই মনে করে ডোপামিন হলো একটা হ্যাপি হরমোন। আসলে এটা পুরোপুরি ঠিক নয়। ডোপামিন হলো একটা মোটিভেশনাল কেমিক্যাল। যে সমস্ত কাজের জন্য আমাদের ব্রেন অ্যাকচুয়ালি দ্রুত রিওয়ার্ড পায়, সেই সমস্ত কাজের জন্য ডোপামাইন খুব বেশি পরিমাণে রিলিজ হতে থাকে। এবার নিজে ভাবো, একদিকে তোমাকে 1 ঘন্টা বসে পড়তে হবে, অন্যদিকে একটা রিল খুললেই প্রত্যেকটা 15 সেকেন্ডে একটা নতুন নতুন এন্টারটেনমেন্ট। এখন তোমার ব্রেন কাকে চুজ করবে? অবশ্যই দ্বিতীয়টা, কারণ তোমার ব্রেন সবসময় ইনস্ট্যান্ট রিওয়ার্ড পেতে চায়। ধরো তুমি এমনটি সিদ্ধান্ত নিলে যে তুমি প্রত্যেকটা দিন 1 ঘন্টা করে বই পড়বে। প্রথম দিন পড়লে খুব ভালো লাগলো, দ্বিতীয় দিন পড়লে, তৃতীয় দিন পড়লে, চতুর্থ দিনের মাথায় গিয়ে তোমার মনে হলো আজকে একটু রিল্যাক্স করি, কাল থেকে পড়বো। আর এই যে কাল থেকে কথাটাই সব থেকে বিপজ্জনক, কারণ তোমার ব্রেন জানে আজকে যদি তোমাকে একটু আরাম দেখাই কালকে তুমি আবার ওই আরামটা খুঁজবে। আর এভাবেই শুরু হয় প্রোক্রাস্টিনেশন, অর্থাৎ কাজ দেরিতে করার অভ্যাস। দেখো, সাইকোলজিতে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় আছে, রিওয়ার্ড প্রেডিকশন। মানে যখন তোমার ব্রেন জানতে পারে যে ওই কাজটা থেকে অনেক দ্রুত তুমি রিওয়ার্ড পাবে,
ওই কাজটা করার প্রতি তোমার ইচ্ছা অনেক বেড়ে যায়। আর এই কারণে মোবাইল অ্যাপ, সোশ্যাল মিডিয়া, গেম এগুলি এমনভাবে ডিজাইন হয় যাতে তুমি বারবার এখানে ফিরে আসো। প্রত্যেকদিন নতুন নোটিফিকেশন, নতুন ভিডিও, নতুন লাইক। তোমার ব্রেন ভাবে হয়তো এবার আরো ভালো কিছু পাবো। আর এই যে হয়তো, এটাই অ্যাকচুয়ালি ডোপামিনকে সব থেকে বেশি অ্যাক্টিভ করে। তাই সোশ্যাল মিডিয়া ছাড়াটা আমাদের কাছে এতটা কঠিন হয়ে যায়। এখন এখানে একটা খুব বড় প্রশ্ন উঠে আসে, যদি আমাদের ব্রেন সবসময় সহজ কাজ করতে চায়, কঠিন কাজ করতে বাধা দেয়, তাহলে কিছু মানুষ বছরের পর বছর কেন একই কাজ করে যাচ্ছে? ওরা কি আমাদের থেকে অনেক বেশি মোটিভেটেড? আমাদের থেকে কি উইল পাওয়ার অনেক বেশি? ওরা শুধু একটা জিনিস বদলে দেয়, সেটা হলো তাদের আইডেন্টিটি। আর এই যে আইডেন্টিটি শিফট, এটা হলো কনসিস্টেন্সি তৈরি করার সব থেকে বড় শক্তিশালী একটা সিক্রেট। তাহলে আইডেন্টিটি এটা কি? যদি আমি তোমাকে প্রশ্ন করি তুমি কে, তাহলে তুমি হয়তো আমাকে এমনটি অ্যান্সার দেবে যে আমি একজন স্টুডেন্ট, আমি একজন ইঞ্জিনিয়ার, ডাক্তার, বিজনেসম্যান, স্পোর্টসম্যান, অথবা আমি একজন কন্টেন্ট ক্রিয়েটার। খেয়াল করো, এগুলি যে শুধুমাত্র তোমার কাজ সেটা নয়, এগুলি তোমার একটা আইডেন্টিটি। আর মানুষ সাধারণত এমন কাজই করে যেটা তার পরিচয়ের সঙ্গে মিলে যায়। তোমাকে একটা উদাহরণ দিয়ে বুঝাই। ধরো দুজন ব্যক্তি, তাদেরকে সিগারেট অফার করা হলো। যার প্রথমজন বললো না আমি এখন সিগারেট খাবো না, আমি ছেড়ে দিয়েছি, এবং দ্বিতীয় ব্যক্তি বলল না আমি স্মোকার নই। এরা দুজনেই কিন্তু একই কিছু বলতে চাইছে, কিন্তু এদের বলার মধ্যে কিন্তু অনেক ডিফারেন্স আছে। এখানে প্রথম ব্যক্তি সে কিন্তু নিজেকে এখনো স্মোকার হিসেবে দেখছে, সে জাস্ট চেষ্টা করছে সিগারেট ছেড়ে দেওয়ার। আর দ্বিতীয় ব্যক্তি সে নিজের আইডেন্টিটিটা বদলে দিয়েছে, সে বিশ্বাস করে আমি স্মোকার নই। তো তার পক্ষে সিগারেট না খাওয়ার জন্য লড়াই করার কোনো প্রয়োজন নেই। আর এটাই হলো আইডেন্টিটির পাওয়ার। তোমার ক্ষেত্রে ঠিক এটাই। তুমি যদি বলো আমি বই পড়ার জন্য চেষ্টা করছি, তাহলে তোমার ব্রেন এটাই বুঝবে তুমি এখনো নিয়মিত রিডার হয়ে উঠতে পারোনি। কিন্তু তুমি যদি এরকম ভাবতে শুরু করো যে তুমি একজন রিডার, তাহলে প্রতিদিন 10 মিনিট করে পড়া তোমার একটা পরিচয়ের অংশ হয়ে যাবে। এখন প্রশ্ন হলো তোমার আইডেন্টিটি তুমি কিভাবে বদলাবে? একদিনে নয়, ছোট ছোট কাজের মাধ্যমে। ধরো আজ তুমি জাস্ট 5 মিনিট পড়লে, হয়তো এটা খুব ছোট্ট একটা অ্যাচিভমেন্ট, কিন্তু এটা একটা তোমার ব্রেনের কাছে একটা এভিডেন্স হয়ে দাঁড়াবে। মনে রেখো, তুমি যেটা বারবার করো সেটাই তোমার পরিচয় হয়ে ওঠে। বেশিরভাগ মানুষ শুধু রেজাল্টের জন্য কাজ, কিন্তু সফল মানুষ তার আইডেন্টিটি চেঞ্জ করার জন্য কাজ করে, রেজাল্ট পরে আসে। তো আগামীকাল সকাল থেকে এমন কি করবে যে তুমি সত্যি কনসিস্টেন্ট থাকতে পারো? চলো জানা যাক ওই 5টি টেকনিক। টেকনিক 1, নেভার মিস টয়েস। ধরো তুমি রেগুলার এক্সারসাইজ করো, কিন্তু আজ তোমার অফিসের কাজের চাপ বলো বা কোনো কারণে তোমার শরীর ঠিক নেই, তার জন্য তুমি এক্সারসাইজ করতে পারলে না। এখন এখানে বেশিরভাগ মানুষ কি ভাবে, আজ থাক, একেবারে নেক্সট সোমবার থেকে করব। কিন্তু এই সোমবার আসে আবার চলে যায়। মনে রাখো, একদিন মিস করা কোনো প্রবলেম নয়, কিন্তু 2 দিন টানা মিস করাটা অনেক বেশি প্রবলেম। তাই নিজের জন্য একটা রুল বানাও, একটা প্রমিস করো, নেভার মিস টয়েস। তুমি যদি নাও করতে পারো, অ্যাটলিস্ট 5 মিনিট এই কাজটি করবে। কনসিস্টেন্সি মানে কিন্তু পারফেক্ট না, কনসিস্টেন্সি মানে বারবার ফিরে আস। টেকনিক 2, মেক ইট টু ইজি। আমাদের সবচেয়ে বড় ভুল হলো আমরা প্রথম দিনেই অনেক কিছু করতে চাই। প্রথম দিনে আমরা অনেক বড় টার্গেট করে ফেলি, 2 ঘন্টা পড়বো, 10 কিলোমিটার দৌড়াবো, আর তখনই আমাদের ব্রেন অ্যাকচুয়াল ভয় পেয়ে যায়। এর পরিবর্তে তুমি শুরুতে এতটা ছোট টার্গেট সেট করো যাতে তোমার ব্রেন কোনো এক্সকিউজ না পায়। যেমন মাত্র 5 মিনিট বই পড়া, জাস্ট 5টা পুশ আপ করা, মাত্র 10 মিনিট লেখা। মজার বিষয় হলো, দেখবে শুরু করাটা সব থেকে কঠিন। যখন তুমি শুরু করবে, তোমার ব্রেন ওটাকে কিছুটা কন্টিনিউ করার জন্য চেষ্টা করবে। টেকনিক 3, ডিজাইন ইউর এনভায়রনমেন্ট। উইল পাওয়ারের উপরে ভরসা করো না, বরং এনভায়রনমেন্ট এমন তৈরি করো যাতে তোমার অভ্যাস খুব সহজে তৈরি হয়ে যায়। যদি বই পড়তে চাও, তোমার বেডের আশেপাশে বই রাখো। যদি সকালে এক্সারসাইজ করতে চাও, তো রাতের বেলা এক্সারসাইজ করার ড্রেস গুছিয়ে রাখো। যদি মোবাইল দেখা কম করতে চাও, প্রথমত তোমার নোটিফিকেশন অফ রাখো। প্লাস যখন তুমি কোনো ডিপ ওয়ার্ক বা ইম্পর্টেন্ট কাজ করবে, তোমার মোবাইল অন্য ঘরে রাখো। মনে রাখো, এনভায়রনমেন্ট অনেক সময় তোমার মোটিভেশনের থেকে অনেক বেশি পাওয়ারফুল হয়। টেকনিক 4, ট্র্যাক ইউর প্রোগ্রেস। আমাদের ব্রেন প্রোগ্রেসকে ভালোবাসে, তাই একটা ক্যালেন্ডার নাও এবং সেখানে তুমি যেদিন তোমার হ্যাবিট পূরণ করছো একটা টিক মার্ক লাগাও। দেখবে ধীরে ধীরে একটা চেন তৈরি হচ্ছে। এখন তোমার লক্ষ্য হবে যাতে এই চেনটা ভেঙে না যায়। এই ছোট্ট একটা টেকনিক কিন্তু তোমাকে কনসিস্টেন্সি মেনটেন করতে ব্যাপকভাবে সাহায্য করতে পারে। টেকনিক 5, ফল ইন লাভ উইথ প্রসেস। এটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। বেশিরভাগ মানুষ তারা রেজাল্টের প্রেমে পড়ে, তারা কিন্তু তাদের প্রসেসের প্রেমে পড়ে না। তারা ভাবে ওয়েট কমলেই খুশি হব, 10 লাখ সাবস্ক্রাইবার হলে তারপরে কাজ করব, যদি প্রমোশন পাই তারপরেই আনন্দ পাবো। কিন্তু যারা সত্যি সফল হয় তারা কিন্তু তাদের প্রসেসকে ভালোবাসে। তারা প্রত্যেকদিন ছোট ছোট ইমপ্রুভমেন্টকে তারা এনজয় করে, কারণ তারা জানে রেজাল্ট কিন্তু আমাদের কন্ট্রোলে থাকে না, বরং আমাদের প্রত্যেক দিনের যে ওই কাজটি করার সিদ্ধান্ত নেওয়ার
এইটা কিন্তু আমাদের কন্ট্রোলে থাকে। তাই আজকে তুমি এই কথাটা মনে রাখো, তোমার জীবন কিন্তু একদিনে বদলায় না, প্রতিদিনের ছোট ছোট কনজিস্টেন্ট অ্যাকশন কিন্তু তোমার জীবনকে অ্যাকচুয়াল বদলে দেয়। তো এই টেকনিকগুলো তুমি অবশ্যই ফলো করো। আই হোপ তুমি একজন কনজিস্টেন্স পার্সন হয়ে উঠবে। তো এর পরের ভিডিওটিতে আমি তোমার জন্য 30 ডেজ কনজিস্টেন্সি চ্যালেঞ্জ নিয়ে আসছি। তো অবশ্যই ভিডিওটি দেখো, আর এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো। আর এই চ্যানেলটিকে এখনও যদি তুমি সাবস্ক্রাইব না করে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো পরে এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে।